সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মিস্টার সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। তারপর আমরা আলোচনা শুরু করব। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম: রাজনৈতিক মতভেদ যেন জাতিকে বিভক্ত না করে, মতবিনিময়ে তারেক রহমান। বিক্ষোভ চলছে, নিহত বেড়ে 65। ইরান পরিস্থিতি। আমার দেশের শিরোনাম: মুজিব পরিবারের বন্দনায় ছিল পুলিশে পদোন্নতির যোগ্যতা, আওয়ামী আমলে তোষণ সংস্কৃতি। আমাদের মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ইত্তেফাকের শিরোনাম: 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, 31 প্রদেশের 200 শহরে বিক্ষোভ, নিহত বেড়ে 65। তোমরা বিক্ষোভে গুলি করলে আমরাও গুলি করব, ট্রাম্প। সমকালের শিরোনাম: 102 হতদরিদ্রের নামে 963 কোটি টাকা ঋণ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না, সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। জানাচ্ছি যুগান্তরের শিরোনাম: এখনও আস্থা অর্জনের পরীক্ষায় ইলেকশন কমিশন, জাতীয় সংসদ ও গণভোট। ঝুঁকিতে 3 লাখ কোটি টাকার বিনিয়োগ, ভুল নীতি ও ষড়যন্ত্রে ফাঁদে টেক্সটাইল। পর্ব 1। মানবজমিনের শিরোনাম: প্রতিহিংসার পরিণতি কি হতে পারে, 5 আগস্ট দেখেছি। আসন সমঝোতা না হয় থমকে আছে জামায়াত জোট। কালের কণ্ঠের শিরোনাম জানাচ্ছি: ভোটযুদ্ধের প্রস্তুতি, নানা সমীকরণ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক কাটিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের বৃহত্তম দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মতভেদ যেন জাতিকে বিভক্ত না করে, তারেক রহমান। সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। কালবেলার শিরোনাম: অন্তর্বর্তী সরকারও আটকে থাকতে চায় 1923 সালে। উদ্বিগ্ন কর্মকর্তা কর্মচারীরা, আছে ক্ষোভ। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের আইন নিয়ে যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমান। দৈনিক ইনকিলাব: দেশে ইতিহাসের সর্বনিম্ন বিনিয়োগ, অর্থনীতি চাঙ্গায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। হলদিয়া নদীতে ঘাঁটি স্থাপন করছে ভারত, বাংলাদেশ চীনের উপর নজর রাখতে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম: বাড়ছে ভোটের উত্তেজনা, 11 জন ফিরে পেলেন প্রার্থিতা। বিএনপিতে উদ্বেগ বাড়ছে বিদ্রোহী প্রার্থী নিয়ে, প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন। ইরান রণক্ষেত্র, চাপে খামেনি, এক রাতে নিহত 2 শতাধিক। দেশ রূপান্তরের শিরোনাম: জনপ্রিয়দের নামে গণপ্রতারণা। আরেকটি শিরোনাম: গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে, তারেক রহমান বললেন। নয়া দিগন্তের শিরোনাম: জটিল সমীকরণের ফাঁদে অভিন্ন নদীর পানি চুক্তি, রাজনৈতিক সমাধান ছাড়া অচল অবস্থা কাটার নয়। কুইক রেন্টালের ছায়া চুক্তি শেষ, লাভবানরা অটুট। এবারে বণিক বার্তার শিরোনাম: গভীর জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে দেশ, বিএনপির প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে চায়, সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান। ডেইলি স্টারের শিরোনাম: Vengeance brings disaster, dialogue is the way, Tarek says at meet with senior journalists, celebrating women who redefine boundaries. New Age শিরোনাম: 51 get back candidacy, 16 lost finally. আরেকটি শিরোনাম: কমিটমেন্ট টু ইন্ডিপেন্ডেন্স, কি টু প্রোগ্রেস, সেজ তারেক। এবং সবশেষ আমার কাছে যেটি আছে, ডেইলি অবজারভার শিরোনাম: 501 ক্যান্ডিডেটস own crore টাকা অ্যাসেটস। আরেকটি শিরোনাম: ডাম্প রিভেঞ্জ বেসড পলিটিক্স, ফোকাস অন ওয়েলফেয়ার, তারেক। দ্য বিএনপি চেয়ারম্যান commits to democracy and rejects return to pre-August 5 order. ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আমরা মোটামুটি সবগুলো পত্রিকায় দেখলাম, সবগুলো পত্রিকার শিরোনাম করা হয়েছে। গতকালকে আমরা জানি যে জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। তিনি যে কথাটির উপর জোর দিয়েছেন সেটি হচ্ছে যে প্রতিহিংসা কোনোভাবেই তিনি সমর্থন করেন না, প্রতিহিংসার রাজনীতি পরিহার করবেন এবং রাজনৈতিক যে মতভেদ জাতিকে বিভক্ত করে সেখান থেকে তিনি বের হয়ে আসার কথা বলেছেন। এটিই মোটামুটি ছিল সব কাগজের শিরোনাম। ধন্যবাদ আপনাকে। গতকালকের যে সাংবাদিকদের সঙ্গে যে মতবিনিময়, এটা বেশ কয়েকটা কারণে ভিন্নতা পেয়েছে, ভিন্ন মাত্রা পেয়েছে। তার মধ্যে অন্যতম একটা বিষয়, তারেক রহমান ঠিক এর আগের দিন বোধহয় দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ 9 তারিখ
9 তারিখের একটা তাদের যে স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে জানতে পারলাম যে দলের অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়েছেন, চেয়ারম্যান বলে। আগে চেয়ারপারসন বলতো, এখন চেয়ারম্যান বলতে বলতে আবার অভ্যস্ত হয়ে যাবে সবার। তো এই যে দায়িত্ব গ্রহণের পরপরই 13 ঘন্টার মাথায় এবং সবচেয়ে বড় বিষয়টা, লক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সাংবাদিকদের সকল গ্রুপ উপস্থিত ছিল। অর্থাৎ আমরা জানি সবাই যে সাংবাদিকদের মধ্যে নানান পেশাজীবীদের মধ্যে যেরকম ভিন্ন মত থাকে, ব্যক্তিগত গ্রাজ থেকে একসাথে বসতে চায় না, কিংবা প্রতিহিংসা পরায়ণ বক্তব্য শিরোনাম দেয় তার নিজস্ব পত্রিকায়, সেই জায়গায় গতকালকের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে দেখা গেল যে সকল পত্রিকার সকল মতের দ্বিধা থাকা সত্ত্বেও সবাই উপস্থিত হয়েছে এবং প্রত্যেকে তার ব্যক্তিগত অবস্থান থেকে সার্বিক মূল্যায়ন তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমার কাছে আরেকটা বিষয় হচ্ছে যে আমার দেশ পত্রিকার যে জনাব মাহমুদুর রহমানের বক্তব্য এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের যে প্রতিউত্তর কিংবা রিপ্লাই, এটা ছিল খুব সিগনিফিকেন্ট এই জন্য যে তারেক রহমানকে একটা পর্যায়ে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন হলো, তারপর দেশে ফিরলেন, তখন তাকে বলা হয়েছিল যে আপনি তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানেননি, কিভাবে যুদ্ধ হয়েছে, তো আমাদের কাছে জানবেন, এরকম অনেকেই বলার চেষ্টা করেছে। ঠিক অনুরূপভাবে মাহমুদুর রহমান সাহেব বলার চেষ্টা করেছেন যে আপনি 17 বছর লম্বা সময় বাংলাদেশ সম্পর্কে জানেননি, অনেক কিছুই জানেন না। তো তারেক রহমানের উত্তরটা খুবই প্রোয়েক্টিভ ছিল এবং খুবই শালীনভাবেই উনি খানিকটা অপোজ করেছেন, আবার খানিকটা উনি অ্যাকসেপ্ট করেছেন। এই যে প্রত্যুৎপন্নমতিত্ব, একজন নেতৃত্বের যে গুণাবলী, সেই গুণাবলীর মধ্যে উনি আছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন আমি জানি না, ঠিক তা না, 17 বছর আমি টানা খবর রেখেছি, যে সাংবাদিকরা নিপীড়িত হয়েছে গত সময়, যাদের নাম উল্লেখ করেছেন তাদের প্রত্যেকের বিস্তারিত আমি জানি এবং জানার চেষ্টা করছি। হয়তো আপনারা এখানে যারা ছিলেন তারা হয়তো খানিকটা বেশি জানতে পারেন, বাট আমি সবসময় দেশের সঙ্গে সম্পৃক্ত থেকেছি, সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছি, সত্যটা জানার চেষ্টা করেছি। এটা গেল একটা মাত্রা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারেক রহমানের যে সংক্ষিপ্ত রিপ্লাই, এই রিপ্লাইয়ের মধ্যে আপনি খেয়াল করবেন এ যাবৎকালে কোনো বক্তব্যের মধ্যে প্রতিহিংসা কিংবা প্রতিশোধ এই শব্দগুলো উল্লেখ না করার প্রেক্ষিতেই উনি একটা অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিলেন, সাধারণ মানুষের মূল্যায়নে উনি একটা অ্যাকসেপ্টেবিলিটি। কিন্তু গতকালকের ওই বক্তব্যে উনি বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, অর্থাৎ অল আউট একটা স্ট্যান্ড যে আমরা চেষ্টা করব যে প্রতিহিংসার রাজনীতি না করে কিভাবে ঐক্যের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে রাজনীতিটাকে, এবং গণতন্ত্র শব্দটা ভেরি স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন, অর্থাৎ গণতন্ত্রায়নটা যেন আমরা থাকি। প্লিজ, আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে, অর্থাৎ শেষ দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিকবার বলেছেন যে যেদিন যদি আওয়ামী লীগের পতন ঘটে বা এই সরকারের পতন ঘটে, তাহলে একদিনে 5-10 লক্ষ লোক মেরে ফেলবে, 2 লক্ষ মানুষ মেরে ফেলবে। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের পরে সেরকম কোনো ঘটনা ঘটেনি, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে। এবং তারপর থেকে বড় দল হিসেবে, বড় দলের নেতা হিসেবে জনাব তারেক রহমান যে ধরনের বক্তব্য দিয়ে আসছেন, এখন পর্যন্ত সেই জায়গায় তিনি অবস্থান করছেন। কিন্তু কেউ কেউ আশঙ্কা করছেন ক্ষমতায় যাওয়ার পর সেটি থাকবে কিনা। এই আশঙ্কা থাকাটা খোদ তারেক রহমানের জন্যই ভালো। এটা আমরা বলি যে একটা আপনার মধ্যে যেন রেজিলিয়েন্স এবং কশন সিস্টেমটা কাজ করে, অর্থাৎ সিভিল সোসাইটি থেকে যদি এই প্রেশারটা না থাকে, একটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে তারেক রহমানকে স্টিগমাটাইজ করা, আরেকটা হচ্ছে তারেক রহমান যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, তার দল বিএনপি, এবং উনি যদি দায়িত্ব নিতে পারেন প্রধানমন্ত্রী, তাহলে এই কন্ডিশনগুলো দিয়ে কিন্তু উনি কিছু কমিটমেন্ট করছেন। তো সেই জায়গায় জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করলে উনি বদলে যাবেন, বদলে যেতে পারেন, এই আলোচনাটাও টেবিলে থাকা উচিত। এই জন্য থাকা উচিত যে প্রিকশন হিসেবে মানুষের প্রিএমটিভ মেজার যেরকম আমরা নেই যুদ্ধক্ষেত্রে, তো আমার কাছে মনে হয় যে লিডারশিপ, যার উপর রাষ্ট্রের ট্র্যাজেক্টরি গণতন্ত্রায়নের পথ একটা নির্ধারিত হচ্ছে, তার ব্যাপারে নেতিবাচকভাবে না, কশন হিসেবে থাকাটা ভালো, এটা মন্দের কিছু নেই। এবং সেটা যেন প্রতিনিয়ত উনি মনেও রাখেন যে আমার কাছে জনগণের একটা সন্দেহ আছে, সেই সন্দেহের জায়গা থেকে আমাকে সঠিক থাকতে হবে। কারণ মানুষ তো দিন শেষে, মানুষের কখন কার মনে কখন কি প্রতিহিংসা জেগে ওঠে বলা মুশকিল। যেমন কালকের সংবাদ সম্মেলনটা সবাই খুব প্রশংসা করছে যে সবাই খুব ঝেড়ে কাশতে পেরেছে, মনের কথাগুলো বলতে পেরেছে। সো এই বলার মাধ্যমে তারেক রহমান একটা হয়তো সতর্কতার মধ্যে থাকবে, আরও এটা ভালো দিক।
কিছু কিছু বিষয় আছে যদিও খুবই ছোট, তারপরেও লক্ষণীয়। আগে আমরা দেখেছি যে এই ধরনের সংবাদ সম্মেলনে সাধারণত দলীয় প্রধান অথবা প্রধানমন্ত্রী যিনি থাকতেন সেখানে গিয়ে অনেক সাংবাদিকই নানাভাবে তোষণমূলক কথাবার্তা বলতেন, খুবই সেটা স্পষ্ট আকারে বলতেন। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো লক্ষণ ছিল না, যদিও দু একজন চেষ্টা করেছেন, যেমন একজন মাননীয় বলার চেষ্টা করেছেন, তখন তারেক রহমান নিজেই কিন্তু বলেছেন, তাকে থামিয়ে দিয়েছিলেন এবং যে মাননীয় শব্দ বলার দরকার নেই। এই যে ছোট ছোটগুলোই কি বড় বড় পরিবর্তনের জন্য পথ সুগম অর্থাৎ একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে। উনি যখন বিমানবন্দরে নেমে মাটি ছুঁইলেন, তখন সত্যিকারের মাটি, এমন না যে পিচডালা পথে লোক দেখানো মাটি ছুঁয়েছেন, স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে শুরু করে তারপর দলীয় স্লোগানে যখন ওনাকে খুব উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য এখানে দিচ্ছিল, তখন বলছো না এই সমস্ত বক্তব্য দেওয়া যাবে না। এটা ছিল সেকেন্ড সিগন্যাল। থার্ড সিগন্যাল হলো ওনাকে মাননীয় কিন্তু আসলেই বলা ঠিক না। উনি কোনো সরকারের কোনো বড় যে কনস্টিটিউশনাল কোনো পোস্ট এখন বিলং করেন না। অর্থাৎ ওনার মনে সবসময় একটা ব্যাপার যে ফর্মাল অ্যাপ্রোচে আমাকে থাকতে হবে, ফর্মাল স্ট্রাকচারে আমাকে সব কিছু দেখতে হবে। ওই জায়গা থেকে উনি দেখেন নিচে নেমে সবার কাছে হ্যান্ডশেক করতে গেছেন, সবার কাছে কাছে। এইটাও কিন্তু উনি যে প্রধানমন্ত্রী না, উনি যে একটা দলের প্রধান, এবং দলের প্রধান হয়ে মাননীয় বলার কোনো সুযোগ কিন্তু নেই। আপনি সম্মানিত প্রেসিডেন্ট বলতে পারেন, রেসপেক্টেড কিংবা সম্মানিত, কিন্তু মাননীয় কিংবা মহামান্য এই পদগুলো, এই শব্দ চয়নগুলো কাইন্ড অফ ফর্মাল রাষ্ট্রীয় আচার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সেই বিষয়টা আমরা অনেকেই জানি না, হয়তো না জেনে আমরা হয়তো ভুল করে আমরা বলি, কিংবা অতীত সামুদ্রিক যেটা কিন্তু আমরা তো এন্টারটেইন, মানে অতীতের সংস্কৃতি আমরা দেখি যাদেরকে বলা হয় তারা তো এটা অ্যাকসেপ্ট করে, এন্টারটেইন করে। এটা তো এর কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ আমি একটা লেখায় বলেছিলাম যে জনাব তারেক রহমানের একটা সুবিধাটা হচ্ছে উনি গত 17 বছর আমেরিকা ইউকেতে থেকে যে কাজটা করেছেন, আমরা বলি দুর্যোগকে সুযোগে পরিণত করা। এটা আওয়ামী লীগও যদি মনে করে যে এই দুর্যোগকে সুযোগে পরিণত করবে, এই ভায়োলেন্সের মধ্যে না গিয়ে কিংবা এই উস্কানিমূলক বক্তব্যে না গিয়ে রিকনসিলিয়েশনের একটা জেস্টার দিবে, তখনই কেবলমাত্র আওয়ামী লীগের একটা ভবিষ্যৎ ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারেক রহমান এই কাজটা ওইখানে থেকে, ওই কালচারে থেকে, যেমন হেলথ পলিসির কথা যখন বলে আপনি দেখেন, এবং বেকার ভাতা যে দেওয়ার চিন্তা করছে, অ্যামিনিটিস দিবে বলছে, যদি পয়সা নাও দিতে পারে আপনাকে মনে করেন যে ফুড আইটেম বাসায় দিয়ে যাবে এসে। এই যে কথাগুলো বলছে, কোথা থেকে বলছে? এটা হচ্ছে তার ওয়েস্টার্ন যে একেবারে বলি আমরা যে থেকে শিখা, তার কন্যা ওইখানেই বড় হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার, এইগুলো তাকে যেভাবেই হোক প্রভাবিত করেছে বলে আচার আচরণ থেকে এবং তার যে বক্তব্যের যে শব্দচয়ন, এগুলো থেকে স্পষ্ট হচ্ছে। এবং এই জন্যই দেখবেন যে নিন্দুকদের কিন্তু স্কোপ দিচ্ছে না। এইটি হচ্ছে তার সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ রাজনীতিতে কি হয়? রাজনীতিতে হয় সবসময় ওত পেতে থাকে যে প্রতিপক্ষের কোন শব্দটা, কোন বডি ল্যাঙ্গুয়েজটা আমি ধরবো এবং ধরে তাকে ঘায়াল করব। তো তারেক রহমান এখন পর্যন্ত কোনো এই সুযোগটা না দেওয়ার প্রেক্ষিতে একটু হতাশ হচ্ছে বিরোধী দল। আমি বলবো হতাশ হওয়া দরকার নেই, তার কাছ থেকেও শেখার আছে। উনিও আমাদের কাছ থেকে শিখবেন, আমিও তার। এটাকে বলে রেসিপ্রোসিটি। এই রেসিপ্রোসিটির মধ্য দিয়ে কিন্তু একটা জাতির রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। তো আমার মনে হয় জাতির রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার পেছনে তার পরিবারের যে ঐতিহাসিক দায় আছে, সেই দায় থেকেই হয়তো তিনি এখন দায়িত্ব নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ 71-এ অস্ত্র হাতে নিয়ে উই রিভল্ট বলেছিলেন তার বাবা, ভেরি গুড, এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে যে একটা কিংবদন্তি স্থান নিয়েছিলেন। আমরা আসলে ভুলে যাই যে 1965 সালের যুদ্ধে থেকেই কিন্তু জিয়াউর রহমানেরকে সবাইকে চিনে। আচ্ছা, অর্থাৎ ওনাকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড, সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দিয়েছিল 1965 সালে ওনার যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধে ওনার একটা বড় অর্জনের জন্য, অর্থাৎ বীরত্বগাথা যেই ঐতিহ্য, এই জন্য তাকে একটা বড় অ্যাওয়ার্ড দিয়েছিল। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সামথিং ফুল সেরাত এরকম কিছু একটা। তো তারপরে দেখেন 75-এর পরে যখন রাজনৈতিক একটা ভ্যাকুয়াম তৈরি হলো গণতন্ত্রের জন্য, 71-ও কিন্তু ছিল গণতন্ত্র, অর্থাৎ নির্বাচিত পার্টিকে, মানে অর্থাৎ যে ইলেক্টেড পার্টিকে ক্ষমতা দিচ্ছিল না। তারপরে পরিস্থিতিতে যুদ্ধ, সেই যুদ্ধ কি গণতন্ত্রের জন্য হাঁটা, সেই গণতন্ত্রে জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন। তারপর আবার 15ই আগস্ট রাজনৈতিক ভ্যাকিউম, অর্থাৎ 25 জানুয়ারি 1975 সালের একদলীয় বাকশালের মাধ্যমে কি হলো, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হলো, আবার গণতন্ত্র স্টাক। সেইখানেও 75-এর 15ই আগস্ট দুর্ঘটনার পরে রাজনৈতিক ভ্যাকিউম, সেইখানে জিয়াউর রহমানের ইন্টারভেনশন। 1986 সালের নির্বাচন এরশাদের অধীনে শেখ খালেদা জিয়া যান নাই, না গিয়ে উনি আপসীনতার একটা
মানে স্ট্যান্ড উনি নিয়ে নিলেন, একটা ক্রেডিট নিয়ে নিলেন। তো এই যে 91 আবার গণতান্ত্রিক যাত্রা শুরু বেগম জিয়ার হাতে, জিয়াউর রহমানের স্ত্রী। এখন এই যে আবার বাংলাদেশ যে পলিটিক্যাল একটা ভ্যাকিউম এবং ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলি আর কি, আমরা গত 17 বছর ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, এইখানে এসেও আবার সেই গণতন্ত্রের উত্তরণের জন্য সেই জিয়া পরিবারের উত্তরসূরি দায়িত্ব পালন করছে। তো এই জায়গায় যে নতুন একটা অবয়ব তারেক রহমান দেখানোর চেষ্টা করছেন, যেটা অনেকে সন্দেহ করছেন যে ক্ষমতায় গেলে পরিবর্তিত হতে পারে, সেই জায়গায় সতর্ক থেকে এই গণতন্ত্রের উত্তরণের পথটা যদি ওনার হাত দিয়ে হয়, তাহলে পারিবারিক যে লিগেসিটা, পজিটিভ একটা ট্র্যাজেক্টরি, সেই জায়গায় ঐতিহ্য বহুলাংশে বৃদ্ধি পাবে ওই পরিবার কেন্দ্রিক। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী সমকালের একটি শিরোনাম, 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চায় না তারেক রহমান বলেছেন গতকালকের সংবাদ গণমাধ্যম কর্মীদের সাথে তিনি যে মত বিনিময় করেছেন। আমরা জানি যে 5 আগস্টের আগের যে অবস্থা ছিল তখন গণমাধ্যমের স্বাধীনতা সেই অর্থে ছিল না, মানুষ কথা বলতে পারতো না, সাংবাদিকরা ফ্রিকুয়েন্টলি লিখতে পারতো না, এবং অনেক সাংবাদিককে আপনি জানেন যে তারা জুলুমের শিকার হয়েছেন, জেলের শিকার হয়েছেন। তো সেই অবস্থায় তিনি ফেরত আর যাতে কোনোভাবেই বাংলাদেশ না দেয় সেই কথাগুলো বলেছেন। এটা অঙ্গীকার হিসেবে খুবই ভালো শোনাচ্ছে, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে রিসোর্স কনস্ট্রেন্ট এবং আপনার দেখবেন যে আনএমপ্লয়েবিলিটি এবং বাজার অস্থিতিশীল হয়ে যাওয়া, কর্মসংস্থানের সুযোগ না থাকা, এই সমস্ত প্রেক্ষাপটে দেখা যায় যে সাংবাদিকরা যারা খুব গবেষণালব্ধ রিপোর্ট করতে চায়, যেটা ইনভেস্টিগেটিং রিপোর্ট করতে চায়, তখন তাদের এই রিপোর্টগুলো সরকারের থেকে অনেক সময় মেনে নেওয়াটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এটা হয় যে আমরা বলি যে পারসিভড ইনসিকিউরিটি, সরকার তখন একটা অনিরাপত্তার মধ্যে পড়ে যায় যে এই রিপোর্ট যদি প্রকাশ হয় তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, কিংবা আমার সরকারে থাকাটা অনিশ্চিত হতে পারে, ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। তো এই সোকল্ড ইমেজের কথা চিন্তা না করে সরকার যদি মনে করে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব, এর খুব বেশি কিছু করার লাগে না, একটা কাজ করলেই হয়, ট্রান্সপারেন্সি। অর্থাৎ যে মিনিস্ট্রিগুলো যেভাবে কাজ করছে তার যদি একটা অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি জনগণের মধ্যে প্রকাশ করতে পারে রেগুলার বেসিসে, তখন সাংবাদিকরা দেখবেন যে ওনারা নিউজ করতে পারতেছে, নিউজ নাই কোনো। বিষয়টা কি হয়, সরকারের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মনে করেন একটা দুর্ঘটনা ঘটলো, সরকার চায় যে এখানে আমার এমপি, আমার মন্ত্রী, আমার মাইম্যান যে কালচার আমাদের আছে, সে তাকে ফেসে যাবে, আমাদের দলের একটা মানে নেতা কমে যাবে কিংবা ডোনর কমে যাবে। এই যে আমার হয়ে যাওয়া, আমাদের থেকে সরকারের মধ্যে এই জায়গাটা যদি একটু চিন্তা করতে পারে তাহলে বিষয় না। অর্থাৎ আপনি 4-5টা মন্ত্রী যদি মনে করেন যে করাপশনের জন্য আপনি ছাঁটাই করেন, আপনি জনগণ আপনাকে বাহবা দিবে। এই বিষয়টাতে একটু জোর দিতে হবে। কালবেলার এই প্রসঙ্গে কালবেলার একটা শিরোনাম, অন্তর্বর্তী সরকারে আটকে থাকতে চায় 1923 সালের, অর্থাৎ 1923 সালে সরকারি কর্মচারী যে বিধিমালা হয়েছিল বা যে আইনটি হয়েছিল সেই আইনে, এবং অন্তর্বর্তী সরকারের কাছে তো অনেক বেশি প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখছি যে এখানে তারাও সেই আইনে আটকে থাকতে চায়। অর্থাৎ ওই আইনে বলা হয়েছে যে তথ্য ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি আছে ওই আইনটাতে। অর্থাৎ কোনো তথ্য বা যে মানে তথ্য প্রকাশ করা যাবে না, এই যে একটা মানসিকতা, এই থেকে তো আসলে বেরিয়ে আসাটাও জরুরি। এটা বেরিয়ে আসা থেকে এখানে বোধহয় একপাক্ষিক কথা বলা হয়েছে। আপনি খেয়াল করুন যে সরকারের কিন্তু সেন্সিটিভিটি আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে সভরেন্টির পার্সপেক্টিভে, জাতীয় নিরাপত্তার পার্সপেক্টিভে আপনি তথ্য গোপন করতে পারবেন। এখন আপনি একটা চাকরির অ্যাপ্লাই করতে গেলেন, সেই জায়গায় আপনি চাকরি বিধিটা আপনি জানতে চাইলেন, তখন সেই কর্মকর্তা কিংবা কর্মচারী আপনাকে চাকরি বিধিটা আপনাকে দিবে না এই অজুহাতে যে সরকারি কোনো কিছু নথি গোপন কিছু ফাঁস করা যাবে না। এইটার মিসইউজটা বেশি হচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করছি যে সাংবাদিকরাও তো অনেক সময় ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার সময় এই প্রয়োজন হয়। তো সাংবাদিকদেরকেও আমার মনে হয় একটু সেন্সিবল হওয়া দরকার। অনেকেই আবার এই বিষয়টা বুঝতে চায় না, অনেক সাংবাদিকদের, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ব্যাপারগুলো আসলেই দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আপনি হয়তো আরও ঊর্ধ্বতনের কাছে যাইতে পারেন, বাট ইন জেনারেল আপনার যেটা হচ্ছে পিপলস ইন্টারেস্ট, সেই জায়গায় যদি কোনো তথ্য ঘাটতি থাকে আর সেই তথ্যের জন্য যদি কারোর মুখাপেক্ষী হয় কোনো কর্তৃপক্ষের, সেই কর্তৃপক্ষের দায় হচ্ছে তাকে দেয়া। আর এই জায়গায় এই আইনটা তাদেরকে কি করছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ফলে এই আইনটা ভালো কোনো আইন না। ফলে এই সরকারের প্রতি যে কালবেলা যে রিপোর্টটা করেছে, এটা আমার কাছে মনে হয় এই রিপোর্টটা অন্যান্য পত্রিকাতেও খুব জোরালোভাবে আসা উচিত ছিল।
এটা খুব জরুরি একটা রিপোর্ট। অর্থাৎ এতে হচ্ছে যে আপনার অ্যাক্সেস টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, এই বিষয়টা খর্ব হচ্ছে এবং আপনি সরকারি কর্মকর্তাদেরকেও এক ধরনের ভালনারেবিলিটিও দিচ্ছেন, আবার তার দায়িত্বে অবহেলা করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। ফলে এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স যদি আনা যায় তাহলে হবে অ্যাক্সেস টু ইনফরমেশন যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে আপনার একটা ট্রান্সপারেন্সি রাখুক আর অ্যাকাউন্টেবিলিটি রাখুক, কে কোন কাজটা করছে সে দায়িত্ব নিয়ে কাজটা করবে, তাহলেই কিন্তু হয়ে যায়। ফলে এখানে গদ বাঁধা একেবারে সার্বজনীনভাবে সকল কিছু স্থগিত করে দেওয়া, চাপিয়ে দেওয়া, এই টেন্ডেন্সি থেকে আমাদের এই সরকারের বের হয়ে আসার একটা বোধহয় অবকাশ ছিল, সুযোগ ছিল, সেটা হয় নাই বলেই বোধহয় কালবেলা এত চমৎকার একটা রিপোর্ট করেছে বলে মনে করি। এই সরকারের কাছে তো অনেক প্রত্যাশা ছিল, যেমন গণমাধ্যমের বিষয়ে যে সমস্ত সুপারিশ এসেছিল সেগুলো বাস্তবায়িত হবে, তারপরে আরও যে সমস্ত সুপারিশগুলো এসেছিল, কিন্তু যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় তো আমার কাছে প্রাপ্তির জায়গায় দূরত্বটা একটু প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে গ্যাপ থাকবেই। কিন্তু আমার কথা হলো যে প্রত্যাশাকে আমরা খুব বেশি করছি না এই সরকারকে কেন্দ্র করে। অর্থাৎ আপনি যদি দেখেন যে একটা বড় মাপের জরিপ যদি হতো এই গত 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পরিণতির পেছনে কার কি এক্সপেকটেশন ছিল, সেটার জন্য আপনি দেখতে পারেন 9 দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারপর দেখতে পারেন 1 দফা, তারপরে দেখতে পারেন যে বিভিন্ন স্লোগানে কি কি দাবি উঠেছিল 5 আগস্ট পর্যন্ত আমি বলছি। তাহলে এই দাবিগুলোর মধ্যে আপনি কি এত দাবি ছিল? দাবি ছিল একটাই, মূলত ডেমোক্রেটাইজেশন। অর্থাৎ ডেমোক্রেসি যদি আপনি এনশিওর করতে পারেন, পিরিয়ডিক্যালি যদি আপনি ইলেকশনগুলো রেগুলারলি যদি হেল্ড করতে পারেন, অনুষ্ঠিত হতে দেন, তাহলে কিন্তু এই দাবিগুলো অটোমেটিক্যালি সাবসিকুয়েন্ট যে গভর্নমেন্ট আসবে তারা পরিপূর্ণ করবে। বাট একটা সরকার আসলো, একটা আপৎকালীন সরকার, আমি বলি এটাকে আপৎকালীন, একটা আমাদের এই মুহূর্তে কেউ দায়িত্ব নিচ্ছিল না, তো এই আপৎকালীন সরকারের কাছে আমার এত দাবি দেওয়াটা, এই এত দাবি দেওয়ার বিষয়টা একটু অযৌক্তিক মনে হয় আমার কাছে। আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা একটু ইরান প্রসঙ্গে আসি। আপনি যে নিশ্চয়ই ইরানের পরিস্থিতি দেখছেন, সেখানে 45 জন বোধহয় অলরেডি মারা গেছে, 65 জন নিহত হয়েছে এবং বর্তমান যে সরকার রয়েছে, অর্থাৎ খামেনির যে সরকার রয়েছে, ইসলামী যে প্রজাতন্ত্র তার যে সরকার, তার বিরুদ্ধেই আসলে বিক্ষোভ চলছে। এটা আসলে কোন পর্যায়ে যাবে? এবং আরেকদিকে আমরা ট্রাম্পেরও দেখছি যে তিনি বলছেন যে গুলি করলে আমরাও গুলি করব, পাল্টা অ্যাকশন কথা বলা হচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, আপনার রিসেন্ট টাইমে হচ্ছে 3টা আন্দোলন যদি আমরা মাথায় রেখে তাহলে কথাগুলো বলতে সুবিধা হবে। 2008 সালে তাদের যে আন্দোলনটা হয়েছিল সেটা গ্রিন রিভলিউশন, গ্রিন মুভমেন্ট। তারপর 2022 সালে যেটা হয়েছিল যে উইমেনদের পার্সপেক্টিভ, মানে তার রাইটস নিয়ে মেয়েরা বলছিল যে আমি মানুষ, আমার পছন্দ, আমার চলাফেরা, আমার পোশাক, মাশা আমিনের রাইট, মাশা আমিনের। তো এখন এইবার যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে যে ফাইন্যান্সিয়াল, একটা এই ক্যাপাসিটির নাই, মুদ্রার মানও কিছুটা একেবারেই কমে গেছে ধস করে, ফলে বাজার অস্থিতিশীল হয়ে গেছে। এই সুযোগে বলেন কিংবা এই কারণে বলেন জনগণ রাস্তায় বের হয়ে গেছে। তো ইকোনমিক বিষয়গুলো এরকম যে আপনি যদি অভ্যস্ত হয়ে যান একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে, সাডেনলি যদি এটা ফল করে, তখন আমরা বলি যে এটা অ্যানোমিক একটা মুভমেন্ট তৈরি হয়। সেই অ্যানোমিক মুভমেন্টটা কিন্তু অনেক সময় বড় বৃহৎ মুভমেন্ট এবং সরকার পতনে পর্যন্ত চলে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে। তাহলে ইরানের ব্যাপারটা কিন্তু বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। এখানে আগের যে আন্দোলনগুলো, সেই আন্দোলনের জায়গায় এবং নতুন করে যে অর্থনৈতিক কজটা এই আন্দোলনকে উস্কে দিল এবং 65 জনের মতো মানুষ এই মুহূর্তে মারা গেল। কিন্তু সরকার যেটি বলার চেষ্টা করতে যে বাইরের এক ধরনের ইন্ধন আছে, উস্কানি আছে, এই অজুহাত দিয়ে কাজ হবে না। এই অজুহাত সবসময় দেয় যারা সরকারে থাকে, এই অজুহাত দেয়। তাহলে সরকারে যারা থাকছে তাদের ব্যর্থতার জন্যই কিন্তু আন্দোলনটা যে তৈরি হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ ইকোনমিক অ্যামিনিটিস যারা যেই দৈনন্দিন জীবনে মোকাবেলা করতো যেই এক্সটেন্টে, তারা এখন পারছে না, ফলে রাস্তায় তারা নেমেছে। এবং আপনি দেখবেন যে খোমেনি সাহেবের ছবি আগুন জ্বালিয়ে মেয়েরা সিগারেট ধরাচ্ছে। তো এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে আমি যে এই জন্য বললাম 22 সালের যে আন্দোলনটা, 22 সালের আন্দোলনটা ছিল নারীর অধিকার, এখানে এই বিষয়টাও যোগ হয়ে গেল। নাহলে তো খোমেনির উপর, আয়াতুল্লাহ খোমেনির উপর যে এই রাগ এবং তার আগুন ধরিয়ে দেওয়া এবং মেয়েরা ধূমপান করছে, যে এই ছবিগুলো দিচ্ছে কিন্তু ওই আন্দোলনের। আর গ্রিন মুভমেন্ট মানে হচ্ছে আপনার এখানে এই সিস্টেম আমরা অপছন্দ করছি, আমাকে একটা ফ্রিডম দিতেই হবে। তো এই 3-4টা ফ্যাক্টর এখানে যোগ হওয়ার প্রেক্ষিতে আমেরিকার এই ভেনেজুয়েলার ঘটনার পরে সুযোগটা এখন তারা কাজে লাগাতে চাইবেই। আর আমি এই জন্যই বারবার বলি, জাতীয় ঐক্য ছাড়া আপনি ফ্র্যাজাইল রাখবেন জাতির মধ্যে,
এত ভাগ, এত দ্বিধা, তখন আপনি বিদেশি শক্তি বলেন এবং আপনার যে শত্রুরাও আপনার বন্ধু হবে না, শত্রুই হবে। কারণ আপনার ইন্টারনাল যে ফোর্সেসগুলো, এইগুলোর মধ্যে একটা ইউনিটি খুব দরকার। এবং এইখান থেকে কিন্তু বাংলাদেশেরও শিক্ষণীয় আছে, শুধু 5 আগস্ট না, ভবিষ্যতের রাজনীতিকে স্টেবিলিটি দেওয়ার জন্য, লং টার্ম স্টেবিলিটি দেওয়ার জন্য আপনার কোহেরেন্স অ্যামাং দ্য পলিটিক্যাল পার্টিজ খুব জরুরি। এর বাইরে কোনো বিকল্প নেই। বাংলাদেশের উদাহরণ টানলেন, আমরা দেখছি যে সামনে নির্বাচন, সেই নির্বাচন তো একটা চ্যালেঞ্জ এবং কিছু কিছু কাগজ সেটি শিরোনাম করেছে। নির্বাচন একটা চ্যালেঞ্জ অবশ্যই। আর নির্বাচনটা প্রথম শর্ত ঐক্যের জায়গায়, হ্যাঁ ঐক্যের জায়গায়। এখন ঐক্যটা হচ্ছে যে অনেকেই বলছে যে এক্সিস্টিং যেই পলিটিক্যাল পার্টিগুলো অ্যাক্টিভ আছে তাদের মধ্যে একটা ঐক্য, আবার যেই আওয়ামী লীগ এখন তাদের একেবারেই কার্যক্রম নিষিদ্ধ। এখন নির্বাচন পরবর্তীতে যে বিষয়টা মানে দাঁড়াবে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, এই যে যেন ইরানের মতো দুর্ঘটনা আবার না হয়। আওয়ামী লীগের বিষয়টাকে যেই সরকারে আসুক, তার প্রধান চ্যালেঞ্জ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এমপ্লয়েবিলিটি এবং রিকনসিলিয়েশন, পলিটিক্যাল রিকনসিলিয়েশন। অর্থাৎ যে রাজনৈতিক দলটা একটা বৃহৎ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, তাদের অপরাধ অসীম, কোনো নেই, তাদেরকে কিভাবে রিকনসাইল করা হবে, তাদের অ্যাপোলজি, তাদের শাস্তি, সেটা 10 বছর লাগে, 10 দিন লাগে, 20 বছর লাগে, সেই ব্যাপারটা যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে ইরানের মতো 5 আগস্টের মতো আবারও ঘটনা ঘটবে। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ সিদ্দিকী চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।